শুরু করছি বাংলা বলছে। আরজিকর হাসপাতালের ভিতর নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনা, যে মামলার বহু প্রতীক্ষিত শুনানি নিয়ে আবেগে ফুটছে দেশ। সোমবার 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি। ওই দিনে দ্বিতীয়বারের জন্য অন্তর্বর্তী রিপোর্ট পেশ করবে সিবিআই, যে রিপোর্টের দিকে তাকিয়ে প্রত্যেকেই। কি রয়েছে সিবিআই রিপোর্টে? শনিবার 31 অগস্ট বাংলা বলছে কলকাতা টিভিতে প্রথমবার আমরা ব্রেক করেছিলাম ফরেনসিক ল্যাবের ডিএনএ রিপোর্ট। সেই রিপোর্ট থেকে সিবিআই তদন্তকারীরা প্রায় নিশ্চিত ধর্ষক সঞ্জয় রায়। সূত্রের খবর, তদন্ত প্রায় গুটিয়ে এনেছে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিট পেশ করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। যদিও এর পরেও কিছু প্রশ্ন থাকছে। খুন কি একার হাতে করেছে সঞ্জয়, নাকি নেপথ্যে আরও কেউ জড়িত? সকাল 9:30 বেজে যায়, তবু ঘটনার দিন অন কল ডিউটির রত চিকিৎসকের খোঁজ পড়ল না। কেন পরিবারকে হাসপাতাল থেকে আত্মহত্যার কথা বলা হয়? কেন ঘটনার পরদিন সেমিনার হল লাগোয়া দেওয়াল ভাঙার অনুমতি দেওয়া হয়? আর এই প্রশ্নেই আরও একটি অভিযোগ সামনে এনেছে বিজেপি, যেখানে দুটি সরকারি অর্ডারের নথি দেখা যাচ্ছে, যাকে দেখিয়ে তথ্য গোপনের অভিযোগ বিজেপির। আর এরই মধ্যে মধ্যপ্রদেশে উজ্জয়িনীর ঘটনা আমাদের স্তব্ধ করে দেয়, হতবাক করে দেয়। ভরা রাস্তায় মহিলাকে ধর্ষণের দৃশ্য দেখে কেউ এগিয়ে আসছেন না, মোবাইলে সেই দৃশ্য তুলতে ব্যস্ত। এ কোন সমাজে বাস করছি আমরা? এসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন সজল ঘোষ। কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী শশী পাঁজা আমাদের সঙ্গে যোগ দেবেন। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্তা। আমি শুরুতে আপনাদের দেখাবো আরজিকর কাণ্ডের বিচার কবে। নজর 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দিকে। ডিএনএ রিপোর্ট সিবিআই এর রিপোর্টে স্পষ্ট ধর্ষক সঞ্জয়, এমনটাই উঠে আসছে সিবিআই সূত্রে। তারপরও লম্বা হচ্ছে প্রশ্নমালা। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু, পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, নৃশংস হত্যা, একটা রক্তাক্ত লাশ, মা বাবার চোখের জল, হাহাকার। মেয়েটাকে মেরে ফেলেছে, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। বিচার চাইছে গোটা দেশ। আরজিকর কাণ্ডে ইতিমধ্যে কলকাতা টিভির হাতে এসেছে ডিএনএ রিপোর্টের এক্সক্লুসিভ তথ্য। স্পষ্ট হয়েছে তা সঞ্জয় রায়েরই, এবং সঞ্জয়ের হাতে পাওয়া গেছে যে তরুণীর রেসিস্টেন্স মার্ক, নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে তা তরুণীর ডাক্তারেরই। চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয় রায়। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষা। সেমিনার হল থেকে উদ্ধার একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়, নির্যাতিতার লালায়ও মিলেছে সঞ্জয়ের ডিএনএ। সঞ্জয়ই ধর্ষক কার্যত নিশ্চিত সিবিআই। তারপরেও সিবিআই এর তদন্ত নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। ডিএনএ রিপোর্টে একমাত্র সঞ্জয়কে ধর্ষক হিসেবে প্রমাণ করা গেলেও তাতেও রহস্যে গন্ধ পাচ্ছে সব মহল। প্রশ্ন উঠছে, সত্যি কি সঞ্জয় একাই খুনি, নাকি নেপথ্যে আরও কেউ? সেমিনার হলেই অপরাধ, নাকি অন্য কোথাও? সিসিটিভি ফুটেজ কি মোছা হয়েছে? বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রাতিষ্ঠানিক চক্রান্ত? যদিও ধর্ষক হিসেবে ধৃত সঞ্জয় রায়ের নামে শিলমোহর দিয়েছে সিবিআই, তবে গোটা ঘটনায় সঞ্জয়কে কেউ সাহায্য করেছে কিনা তাও ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিকে সিবিআই রিপোর্টে কি থাকতে পারে তারও এক্সক্লুসিভ উঠে এসেছে কলকাতা টিভির হাতে। মিলেছে অনেক প্রশ্নের উত্তর। এইমসের অটোপসি বিশেষজ্ঞদের দাবি, ঘটনায় জড়িত সঞ্জয়ই। মুখ চেপে শ্বাসরোধ করেই খুন চিকিৎসককে। ধর্ষণের স্পষ্ট প্রমাণ মিলেছে শরীরে। ভোর 4টে থেকে 4:30-র মধ্যে মৃত্যু। পাকস্থলিতে 185 গ্রাম আংশিক হজম হওয়া খাদ্য। অর্থাৎ সিবিআই একরকম তদন্ত গুটিয়ে এনেছে বললেই চলে। চার্জশিট তৈরির জন্য যা যা তথ্য নথি প্রয়োজন তা সিবিআই এর হাতে রয়েছে বলে খবর। সিবিআই এর এই রিপোর্ট নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সিবিআই নিষ্ক্রিয়তা নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। আরজিকর কাণ্ডে একমাত্র ধর্ষক সঞ্জয় রায়। 24 দিনের নিষ্ক্রিয়তার পর নিশ্চিত করেছে সিবিআই। 24 ঘন্টার মধ্যে যা নিশ্চিতভাবে জানায় কলকাতা পুলিশ। Kolkata police had arrested these accused Sanjay Rai within 24 hours. तो उसके बाद भी जो लोग सीबीआई चाहिए, आज इतना दिन हो गए, सीबीआई का तो कोई ब्रेक थ्रू अपडेट कुछ भी नहीं है। এভিডেন্স সব মুছে ফেলা হয়েছে এবং যেভাবে তড়িঘড়ি বডি জ্বালিয়ে ফেলা হয়েছে
সেখানে তথ্য প্রমাণ লোপাট হওয়াটাই স্বাভাবিক আছে। সেই কারণে সিবিআই এখনো পর্যন্ত কাউকে খুঁজে পায়নি বলে আপাতত একমাত্র সঞ্জয়ের কথাই বলছে। শুক্রবার সকাল থেকে দিকে দিকে ইডির তল্লাশি। সুভাষ গ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির হানা। 7 ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান। দীর্ঘ তল্লাশি জিজ্ঞাসাবাদের পর আটক প্রসূন চ্যাটার্জি। অন্যদিকে ক্যানিংয়ে মিলেছে সন্দীপের নতুন ডেরার সন্ধান। বিলাসবহুল সঙ্গীতা সন্দীপ ভিলা সন্দীপ ঘোষেরই। ক্যানিংয়ের নারায়ণপুর মৌজাতে কয়েকশো বিঘা জমিতে ফার্ম হাউস। সন্দীপের নির্দেশেই চলত ফার্ম হাউস, দাবি স্থানীয়দের। পাশাপাশি সকালেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে চলে ইডির তল্লাশি। তালাবন্ধ বাড়ি। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং, হাওড়ায় বিপ্লব সিং ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলে ইডির তল্লাশি। সুপ্রিম কোর্টে মুখ পুরল সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদন খারিজ শীর্ষ আদালতে। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন সন্দীপ। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে শিয়ালদা কোর্টে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি। সিবিআইকে ভৎসনা বিচারকের। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও সিবিআই এর আইও গিয়ে পৌঁছননি। গুরুত্বপূর্ণ কেসেও সময়মতো আইও না পৌঁছনোয় ক্ষুব্ধ বিচারক। তাহলে কি জামিন দিয়ে দেব সঞ্জয়কে? প্রশ্ন বিচারকের। কলকাতা টিভি। আমি সজলদার কাছেই শুরুতে আসবো। সজলদা, ডিএনএ রিপোর্ট ম্যাচ করে যাচ্ছে সঞ্জয় রায়ের স্যাম্পলের সঙ্গে, এবং সেটা থেকে সিবিআই সূত্রে যেটা খুব জোরালোভাবে মনে করা হচ্ছে, উঠে আসছে যে সঞ্জয় রায় ধর্ষক। ডেফিনেটলি এর মানে এই না যে এই ঘটনায় আর কেউ জড়িত ছিল না বা কিছু, সেটা ডেফিনেটলি তদন্ত সাপেক্ষ। আমরা সবাই তাকিয়ে আছি 9 তারিখের কি রিপোর্ট দেয় সিবিআই সেই দিকে। কিন্তু ধর্ষণ, অর্থাৎ গণধর্ষণ নয়, ধর্ষণ, সেটার সম্ভাবনা জোরালো হচ্ছে। দেখো, আমি এই বিষয়টাই কিছুই জানি না। আমি তোমার মুখ থেকেই শুনছি বা তোমাদের চ্যানেলেও একটা প্রচারিত হয়েছে বলে শুনেছি। বিষয়টা হচ্ছে যে এটা এখনো সিবিআই এর মুখ থেকে আমরা শুনিনি, বা সেই ধরনের কোনো ডকুমেন্টও আমি চোখে দেখিনি। তোমরা প্রচার করেছো কিনা সেটা আমি জানি না। ফলে এই সূত্রের ওপর কথা বলতে গেলেও দিদিমণিও অনেক সূত্র দিতেন, মানে রাজ্য সরকার আর কি, তারাও অনেক সূত্র দিয়েছিল, পাবলিক অনেক সূত্র দিয়েছে, বাজারে অনেক ফেক নিউজ আমরা দেখেছি, হোয়াটসঅ্যাপ চ্যাট অমুক তমুক বাজারে প্রচুর ঘুরেছে গত 1 মাস ধরে। অতএব এটার ওপরে গণধর্ষণ না ধর্ষণ বলে বিষয়টাকে লঘু করার কোনো আমার মনে হয় না, তোমারও সেই ইচ্ছে আছে। সঞ্জয় যে ওয়ান অফ দ্য মেন অ্যাকিউজড এবং সে যে আসামি, এটা না হয় তোমার কথায় আরেকবার প্রমাণ হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে একা একজন সঞ্জয়ের পক্ষে এই ঘটনাগুলো ঘটানো যায় কিনা। দেখো, আমরা যে পার্টি করি না কেন, আমরা তো কেউ বলিনি যে যারা ধর্ষণ করেছে তারা তৃণমূলের লোক। যারা ধর্ষণ করে মমতা ব্যানার্জির নির্দেশে করেছে, তারা কি কোনো তৃণমূলের ছোট নেতার নির্দেশেও করেছে? আমি এটা বিশ্বাস করি না। কিন্তু প্রশ্নটা তখন ক্রিয়েট হয়, প্রশ্নটা তখন জাগতে শুরু করে যখন দেখি ধর্ষণের পরের দিন বিশেষ মিটিং, আর্জেন্ট মিটিং এর মধ্যে বসে যে স্বাস্থ্য অধিকর্তা তিনি থেকে শুরু করে হসপিটাল সুপার তারা ডিসিশন নিলেন পাশের দেয়ালটা ভেঙে দিতে হবে। এই যে জিনিসটা, এবং সেই দিনেই ভাঙা শুরু হয়ে গেল। আমরা দেখি পিডব্লিউডির কাজের ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পর, টেন্ডার হয়ে যাওয়ার পর, সমস্ত কিছু হওয়ার পর কাজ হয় না। এখানে দুপুরে আলোচনা হলো, বিকেল থেকে ভাঙা শুরু হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, এই জাতীয় যখন ঘটনা ঘটে, আমরা যখন দেখছি যখন পোস্টমর্টেম হচ্ছে তখন এফআইআর হচ্ছে না। এই যে এফআইআর এর ডিলে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই প্রশ্ন তুলছে, এইগুলো যখন দেখি, আমরা যখন দেখি যে তার বার্নিং ঘাটের সার্টিফিকেট পাড়ার একজন নেতা তুলে নিয়ে চলে যাচ্ছে, যখন আমরা দেখি বার্নিং ঘাটের সার্টিফিকেটে ডেথ টাইম অফ ডেথ একরকম, আর যখন দেখি যে ডেথ সার্টিফিকেটে টাইম অফ ডেথ আরেক রকম, তখন প্রশ্ন ওঠে। আমার মনে প্রশ্ন তখন জাগে যে আমরা জানি যে সন্ধ্যের পর, সূর্যাস্তের পর কোনোভাবে এ করা সম্ভব নয়, পোস্টমর্টম করা নিয়মের বিরুদ্ধে। হঠাৎ রাতারাতি যেখানে যাদের ঘিরে আমাদের বিক্ষোভ সমস্যা, আমাদের বলা ভুল হচ্ছে ডাক্তারদেরও যেখানে যাদের ঘিরে সমস্যা, সেই ডাক্তারের মৃতদেহটা রাতারাতি তাড়াতাড়ি করে দিতে হবে। এবং এই যে আমি দেখলাম নির্মল ঘোষ, তিনি হসপিটালে সারাদিন বসে আছেন, তারপর তিনি চলে গেলেন শ্মশানে। যেতেই পারেন, এলাকার মানুষ, এলাকার ভোটার, আমরাও যাই। আমি একটা ছোট পৌর প্রতিনিধি, আমার অঞ্চলে এরকম কোনো ঘটনা ঘটলে আমিও যাই। প্রশ্ন হচ্ছে
এর আগে অনুপম দত্ত বলে আরেকজন কাউন্সিলর খুন হয়েছিলেন, তিনিও কিন্তু ওনার কেন্দ্রে, ওনার ভোটার, সমস্ত কিছু, তার বেলা তার টিকিও দেখতে পাইনি। আমার এই জায়গায় প্রশ্ন, যে এত উৎসাহ কিসে? আমি এই জায়গাতেই আসবো এবং তারই মধ্যে বলেনি 14 তারিখে আন্দোলন করছে, প্রদীপ জ্বালাচ্ছে, হচ্ছে হঠাৎ একদল লোক যারা আন্দোলনের মধ্যে নেই, প্রদীপ জ্বালানোর মধ্যে নেই, তারা আচমকা ঢুকে গিয়ে পার্টিকুলার কিছু জায়গা ভাঙলো কেন? ঠিক এখানে আমরা দেখেছি যে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, যে দেওয়াল ভাঙার, সেই যাকে কেন্দ্র করে 12 তারিখ উত্তেজনা ছড়িয়ে পড়ে আরজি কর চত্বরে, সেই ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে 10 তারিখ, যেখানে সন্দীপ ঘোষের স্বাক্ষর রয়েছে। এখানেই প্রশ্ন যে 9 তারিখ এই ঘটনা ঘটার পর যখন গোটা দেশ তোলপাড়, সেই সময় কিসের এমন তাগিদ এত দ্রুত ওই দেওয়াল ভাঙার ওয়ার্ক অর্ডার ইস্যু করার জন্য? বিজেপির তরফ থেকে যে দুটো স্বাস্থ্য দপ্তরের অর্ডারকে সামনে আনা হয়েছে, সেদিকেও আমরা চোখ রাখবো, যেখানে দেখা যাচ্ছে যে তিনজন চিকিৎসক তাদের স্বাধীনতা দিবসের প্যারেডে যাওয়া সংক্রান্ত একটি নির্দেশিকা ইস্যু করা হয়েছে, কিন্তু দুই ডেটে, একটা 6 তারিখে, একটা 8 তারিখে। অভিযোগ যে 8 তারিখেরটাই অরিজিনাল অর্ডার, যেখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে 3জন ডক্টরের ওখানে নাম রয়েছে, তাদের মধ্যে এই অভিজ্ঞদের রয়েছে, যে অভিজ্ঞকে গতকাল সাসপেন্ড করা হয়েছে, এবং এই 3 জনের এসএসকেএমে যাওয়ার কথা ছিল। খুব ইন্টারেস্টিংলি সেই অর্ডারটা উইথড্রন হয়েছে। বিজেপির অভিযোগ 6 তারিখের যে অর্ডারটা ইস্যু করা হয়েছে সেটা ব্যাকডেটে ইস্যু করা হয়েছে, এবং সেটাকে কোথাও অ্যালিবাই করতে, কারণ অভিক দে কেন প্লেস অফ অকারেন্সে 9 তারিখ সকালে গিয়েছিলেন, এই নিয়ে যখন তোলপাড় চলছে, সেই সময় দাঁড়িয়ে এটাকে ব্যাকডেটে ইস্যু করা হয়েছে, এমন অভিযোগ করছে বিজেপি। আমি এই প্রসঙ্গেও আলোচনায় আসবো, তবে তার আগে আমি একটু অজয় বাবুর কাছে যাব। অজয় বাবু, এই যে ডিএনএ রিপোর্টে সঞ্জয় রায় তার ডিএনএ ম্যাচ করেছে, এটা কতটা ইম্পর্টেন্ট এই গোটা মামলার ক্ষেত্রে? এবং এর পাশাপাশি সবচেয়ে যে বড় প্রশ্নটা উঠে আসছে, যে সঞ্জয় কি একাই না আরও কেউ ছিল? এই প্রশ্নকে আরও জোরালো করছে, এই আশঙ্কাকে আরও জোরালো করছে যে বিষয়গুলো, তার মধ্যে অন্যতম যে ব্রুটালিটি, খুন করার ক্ষেত্রে যে ব্রুটালিটির চেহারা উঠে এসেছে, সেটা ওই সময়ের মধ্যে একজন ব্যক্তির করে ওঠা সম্ভব কিনা, এ নিয়ে বহু প্রশ্ন উঠে আসছে। এই সম্পর্কে আপনার কি মত? দেখুন, যখন ডিএনএ টেস্ট ম্যাচ করেছে, যার সঙ্গে ম্যাচ করেছে সেটাকে তো আমরা অবহেলা করতে পারবো না, কিন্তু আরও কারোর হয়েছে কিনা সেটা আরও ডিএনএ টেস্টটা আরও ডিটেলে করতে হবে। করলে পরে যদি অন্য কারো সাসপেক্টকে পাওয়া যায়, তার আবার ডিএনএ নিয়ে যদি ম্যাচিং টেস্ট করা হয়, যে দেখা যাক হচ্ছে কিনা, তবেই বলা যাবে যে আর কেউ ছিল কিনা। না হলে তো কিছু বলা যাবে না এই ব্যাপারে, যে যারটার সঙ্গে ম্যাচ করেছে তারটাই শুধু আপাতত টেস্টে, তাই বলছি আর কি। আমার এখানে আপনার কাছে প্রশ্ন অজয় বাবু, যে ডিএনএ ম্যাচ করেছে ধরা যাক একজনের, এবং ধরা যাক যে সেই মতো এগোলে, আমরা সবাই অপেক্ষা করে আছি 9 তারিখ কি রিপোর্ট সিবিআই দেয় তার দিকে, কিন্তু আমি জাস্ট ধরে নিলাম যে ধর্ষক একজনই, ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়নি, তা সত্ত্বেও বাকি কেউ এর সঙ্গে যুক্ত ছিল কিনা, এই অপরাধের সঙ্গে, এই খুনের সঙ্গে, সেটা আর কোনোভাবে কি বার করা যায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে? সার্কামস্টেন্সিয়াল না, যেখানেতে হচ্ছে তা কথা হচ্ছে একজনের ওই যে এন্ডো সার্ভাইকাল ক্যানালেতে ফ্লুইড পাওয়া গেছিল, সেইটার যে টেস্ট হয়েছে সেটার সঙ্গে আপাতত সঞ্জয়ের ডিএনএ মিলছে। এইবার কেউ যদি কোনো কারণে ধর্ষণ করে প্রোটেকশন নিয়ে আর কি, মানে যাতে কোনো রকম বাচ্চা হওয়ার সম্ভাবনা না থাকে, এরকম ধরনের যেটা করে মেয়েরা, তা সেরকম যদি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ওই কন্ডোম এক্সেট্রা এক্সামিনেশন করতে হবে যে কোথায় আছে বা কিছু, এগুলো নাহলে তো হবে না। কারণ আপনাকে মেটেরিয়াল যেটা আছে সেইটার ডিএনএ কার সঙ্গে ম্যাচ করছে সেটা দেখা হয়। এখানে যে মেটেরিয়ালটা পাওয়া গেছে, অর্থাৎ কিছু একটা ভিসিড লিকুইড, মানে আঠালো একটা জলীয় বা ফ্লুইড পাওয়া গেছে, তরল পদার্থ পাওয়া গেছে, তা সেইটা থেকে একজনের ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে। এইবার আর কারা যে কি করেছে না করেছে, যতক্ষণ না কারুর ডিএনএর সঙ্গে আবার একজনের ম্যাচ করছে, অর্থাৎ এই ফ্লুইডটাকে আবার আরও টেস্ট করতে হবে,
করে কারুর ডিএনএ সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা আবার দেখতে হবে, এছাড়া তো কিছু করার নেই এখানে। আমি এখানে একটু জানার চেষ্টা করছি আপনার কাছে যে এটা তো গেল যে আর কেউ ধর্ষণে যুক্ত ছিল কিনা, আমি বলছি যদি মার্ডারের ক্ষেত্রে হয়, সেই মার্ডারের ক্ষেত্রে অর্থাৎ আর কোন কোন চিহ্ন বা আর কোন কোন ইন্ডিকেশন থাকতে পারে যেগুলো এক্সপ্লোর করা যেতে পারে? সেটা হচ্ছে শুধু ওই ফ্লুইডটা থেকে যদি ডিএনএ করা হয়ে থাকে তাহলে হবে না, কিন্তু যে ভিকটিমের নখের নিচে যদি অ্যাকিউজকে আঁচড়ে দেওয়ার, সেটাও সঞ্জয় রায়ের পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে নখের মধ্যে যে টিস্যু পাওয়া গেছে সেটা ম্যাচ করছে সঞ্জয় রায়ের সঙ্গে। সেটা তো হচ্ছে যিনি দাঁতের কামড়, অভয়া তার না, যেগুলো তো হচ্ছে এগুলো তো হচ্ছে একজনারটা হচ্ছে, আর কারা ছিল কিনা তাহলে তাদেরও হাতের আঙুলের এগুলো করতে হবে। এখন আর কোনো সাসপেক্টকে তারা ধরেছে কিনা সেইটার ব্যাপারটা জানা দরকার। আর কোনো সাসপেক্ট অন্তত শুধু একজন পাওয়া গেল তারটা মিলল একেবারে। আমি আসবো অজয়বাবু, এবং এখানে এখনো পর্যন্ত আমরা যেটা জানি যে খুন এবং ধর্ষণের ঘটনায় একজনকেই গ্রেফতার করা হয়েছে, সে সঞ্জয় রায়। কারণ বাকি যাদের গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বাকিদের, তাদের দুর্নীতির তদন্তে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে খুন এবং ধর্ষণের যে ঘটনা। বলুন প্লিজ। শুনুন, খুনের ধর্ষণের ক্ষেত্রে আর কেউ যদি না থাকে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তার নাক মুখ চেপে এবং গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে, তাহলে তার একজনের পক্ষে কি দুটো কাজ একসঙ্গে করা সম্ভব? আমি সেটাই আপনাদের জানার চেষ্টা করছি। কারো ছিল এটা যে নিশ্চয়ই এখানেতে একজন লোকের পক্ষে এটা করা সম্ভবপর নয়, এটা অবধারিতভাবে বলা যেতে পারে যে মানে যেভাবে শ্বাসরোধ করা হয়েছে তাহলে হচ্ছে দুভাবে শ্বাসরোধ করা হয়েছে, নাক মুখ চেপে ধরা হয়েছে এবং গলা টেপা হয়েছে। তো গলা এটা কি একসঙ্গে একজন লোক কি দুটো কাজ করতে পারে? এটা খুবই অস্বাভাবিক, এবং সাধারণভাবে আরেকজন লোক থাকা তো নিশ্চয়ই একের বেশি থাকা সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। এতে একেবারে আমি আসবো অজয়বাবু, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা। শশীদি, আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে সিবিআই সূত্রে যে তথ্য উঠে আসছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ডিএনএ স্যাম্পল ম্যাচ করেছে, যেটা আমরা গত শনিবারই বাংলা বলছেতে আমরা ব্রেক করেছিলাম যে ডিএনএ স্যাম্পল ম্যাচ করেছে সঞ্জয় রায়ের সঙ্গে। অর্থাৎ সঞ্জয় রায়ই ধর্ষক, এটা যদি ধরে নেওয়া যায়ও, কিন্তু যে ধর্ষণ এবং নৃশংস খুন তার মধ্যে আর কেউ জড়িত নয়, এটার ব্যাপারে গ্যারান্টি তো এর থেকে মিলতে পারে না। না, মিলতে পারে না। সকলকে নমস্কার, আমি দুঃখিত আমি একটু পরে শোতে এসেছি। হ্যাঁ শশীদি, প্লিজ বলুন। হ্যাঁ, আমাদের বক্তব্য যে সিবিআই ইনভেস্টিগেশনটা করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজটা ইনভেস্টিগেশন, তার মধ্যে আনুমানিক কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু অবশ্যই যদি যারা সেদিনকে ছিলেন কিংবা এই বিষয় নিয়ে যদি তাদের কাছে কোনো সংবাদ থাকে যেটা ইনভেস্টিগেশনের সাহায্য করবে, আমার মনে হয় এই মুহূর্তে তাদেরকে সিবিআইয়ের কাছে গিয়ে এই তথ্য কিংবা তাদের কাছে যা বিষয়বস্তু আছে জমা দিতে হয়। এই আলোচনার ক্ষেত্রে আমরা জানি যে সুপ্রিম কোর্ট এই বিষয়টা হিয়ারিং করেছে, 22 তারিখে শুনেছে, সিউমোটো কগনিসেন্স নিয়েছে এবং সিউমিটো শতপ্রণোদিত যখন তারা নিজেদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা হিয়ার করবেন বলেছেন, তাহলে দুটো পার্টি এর মধ্যে একটা স্টেট গভর্নমেন্ট যাদের কলকাতা পুলিশ তার মাধ্যমে বলবে যে 19 ঘন্টার মধ্যে তাদের কাছে যখন ইনভেস্টিগেশন ডে 1-এ আরম্ভ করে তখন 19 ঘন্টার ভিতরে এই ক্রাইম যে অপরাধ হয়েছে তাতে একটা অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেই 13 তারিখ থেকে সেটা সিবিআইয়ের হাতে চলে যায় কলকাতা হাইকোর্টের অর্ডারে। তারপরে আরেকজন স্টেক হোল্ডার সিবিআই তার কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টকে সেই জবাবটা দেবে যে গতি প্রকৃতি কি কত দূরে গিয়েছে। দ্বিতীয় হিয়ারিং গতকালকে ছিল, সেটা হয়নি, সেটা আগামী 9 সেপ্টেম্বর হবে। সুতরাং আমরা এটারই অপেক্ষা রয়েছে। আমরা মনে করি যে ইনভেস্টিগেশন সিবিআই করছে সেটা ত্বরান্বিত হল। আমাদের উৎকণ্ঠাটা কোথায়? এই যে বিভৎস একটা কাণ্ড,
এই বিভৎস একটা খুন, দ্য ব্রুটালিটি, এইটা আমরা তো মানতে পারছি না। সুতরাং আমরা প্রত্যেকেই ন্যায় বিচারের দাবিতে একসঙ্গে সকলেই আছি, নিশ্চয়ই প্রত্যেকেই যারা বক্তারা রয়েছেন তারাও রয়েছেন। এই জায়গায় আজকে কি উঠে এসছে, তাহলে সিবিআই ইনভেস্টিগেশন। শশীদি, এখানে যে প্রশ্নগুলো উঠছে, যেটা আপনি আসার আগে সজল ঘোষ যেটা বলছিলেন যে কেউ তো বলেনি, সজল ঘোষ যেটা বলছিলেন যে বিরোধীরা কখনো বলেনি যে তৃণমূল কংগ্রেসের নির্দেশে বা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীর নির্দেশে এই নারকীয় ঘটনা ঘটানো হচ্ছে, এমনটা নয়। কিন্তু কেন প্রশ্ন উঠছে, এক, অনেকগুলো জায়গায় অনেকগুলো ধোঁয়াশার জায়গা রয়েছে, যার মধ্যে যদি একদম সাম্প্রতিকতম প্রশ্ন জায়গাগুলোকে ধরি, যে এক, 10 তারিখের ওয়ার্ক অর্ডার, অর্থাৎ যে সেমিনার হল সংলগ্ন যে জায়গা ভাঙা নিয়ে এত তোলপাড়, তার ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল 10 তারিখে। এত তাড়াহুড়ো কিসের, যখন সন্দীপ ঘোষ, যিনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের তিনি কাস্টোডিয়ান, তার পক্ষে এটা ডেফিনেটলি জানার কথা যে প্লেস অফ অকারেন্স সেটা ইনট্যাক্ট রাখাটা কতটা জরুরি। দ্বিতীয়ত, আজকে দুটি বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ করছে বিজেপি যে একটি নির্দেশিকা 8ই অগস্টের, একটি 6ই অগস্টের, যেখানে অভিযোগ করা হচ্ছে, সার্ভিস ডক্টরস ফোরামও এই প্রশ্ন করছে যে কেন ভোর 5:30টায় অভিক দে সহ 3 জনকে আরজি করে পাঠানোর নির্দেশিকা জারি হলো 6ই অগস্টের নির্দেশিকা, এবং সেখানে অভিযোগ করা হচ্ছে যে আসলে 8ই অগস্টের নির্দেশিকাটা আসল ছিল, যেখানে এসএসকেএমে পৌঁছানোর কথা ছিল, সেখানে 6ই অগস্ট ব্যাকডেটে 6ই অগস্টের নির্দেশিকা ইস্যু করা হয়েছে। কাদের আড়াল করতে, কি জাস্টিফাই করতে? 6 আর 8 তারিখে নির্দেশিকাটা আমি ঠিক এখন ক্লিয়ার নয় কিসের জন্য পৌঁছতে বলেছে। 6 এবং 8 আমি বলে দিচ্ছি, কি বলছেন আমি বলে দিচ্ছি, ডিউটির জন্য আমি বলে দিচ্ছি। না, অভিজ্ঞদের এর আগে ঘটনাস্থলে যাওয়া নিয়ে তো অনেক জল ঘোলা হয়েছে, যাকে প্রথমে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছিল, তারপর অভিজ্ঞদের, এবং যার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে যে ঘটনাটা 9 তারিখে হয়েছে, হ্যাঁ আমি আপনাকে বলছি, যার সই আছে তিনি হচ্ছেন শ্রীমতী রত্নশ্রী চক্রবর্তী, ডেপুটি ডিরেক্টর টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে। হ্যাঁ, তিনি 8 তারিখের যে অর্ডারটা সেটাকে বিদ্রোহ করেছেন, 6 তারিখের অর্ডারটা সেটা বহাল থাকছে। সেখানে যে প্রশ্নটা উঠছে, বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এটা কোথাও কাভার করার চেষ্টা করা হয়েছে, তার কারণ 8 তারিখের যে অরিজিনাল অর্ডারটা ছিল সেখানে এই 3 জনকে সকালবেলা এসএসকেএমে যাওয়ার কথা বলা হয়েছিল, যে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের জন্য যে প্রস্তুতি, তার জন্য। সেই ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের প্রস্তুতির জন্য রেড রোড সংলগ্ন এসএসকেএমে যাওয়ার যৌক্তিকতা থাকতে পারে। আরজিকর সম্পূর্ণ উল্টো প্রান্তে, শহরের উল্টো প্রান্তে, সেখানে পৌঁছানোর ওই নির্দেশিকা উইথড্র করে কেন ব্যাকডেটে আরজিকরে যাওয়ার নির্দেশিকা ইস্যু করা হবে? সেটা কি অভিজ্ঞরা যে সেখানে গেছিল, অভিজ্ঞরা 3 জন চিকিৎসক, সেটাকে জাস্টিফাই করার জন্য? আমি জানি না, শুনুন, এটা আমি আর আপনি উত্তর দিতে পারবেন। এটা তো হচ্ছে যে সন্দীপ ঘোষকে তো ধরেছেন তারা 13 তারিখ থেকে, কিংবা তারপরে তারা কোয়েশ্চেন করছে রোজ, তারপর সে নিয়ে অ্যারেস্টও হয়েছেন। তো সিবিআইতে প্রশ্নগুলো তাকেই করবে, সে হয়তো সে উত্তরটা দিতে পারবে যে কেন তিনি পিডব্লিউডির ওই অর্ডার করলেন, আর কেন তিনি এই ডাক্তারদের একবারই চেয়েছিলেন, স্বাস্থ্য ভবনকে লিখেছেন। এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যাকে কাস্টাডিতে নিয়েছে, সেই কাস্টাডিতে যে ভদ্রলোক আছেন তিনি তো উত্তর দিতে পারবেন। এই উত্তরটা আমরা দেব কি করে? আমি এই প্রসঙ্গে প্রশাসনিক স্তরে কোন ডিসিশন কেন নেওয়া হয়েছে, ডিউটিস বলতে পারবো না। আমি আসবো এর প্রসঙ্গে আলোচনায় ফিরবো। ছোট্ট একটা বিরতি আমাকে নিতে হচ্ছে, বিরতির পর আমি ফিরছি। চন্দনদা এবং চয়নদাও রয়েছেন, ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি চয়নদার কাছে আসবো। চয়নদা, ডিএনএ রিপোর্টে ইঙ্গিত সঞ্জয় রায় এই ধর্ষণ করেছে, অর্থাৎ গণধর্ষণের তত্ত্বটা অনেকটাই ধর্ষণের দিকে যাচ্ছে, যদিও এই অপরাধ সেটা এককভাবে সঞ্জয় রায় করেছে কিনা সেটা এখনো নির্দিষ্ট নয়, আর তারই মধ্যে ধোঁয়াশা এই অর্ডার নিয়ে। প্রশ্নটা কেন আসছে জানেন তো, প্রাথমিকভাবে 2-3টে বিষয় তো আসবে। এখানে শশীদি নিজে চিকিৎসক, আর স্যার তো রয়েছেন, এরা দুজন আরও ভালো করে বলতে পারবেন। কিন্তু আমাদের যেটা খুব সাদা মাথায় আসছে সেটা হচ্ছে যে
ঘটনাস্থল থেকে নয়, ওই পরদিনই সার্কামস্ট্যান্সের এভিডেন্স দেখে আপাতত যা গ্রেপ্তার সেটা সঞ্জয় রায় হয়েছে। আমাদের খুব পরিষ্কার প্রশ্ন, ওই পুলিশ গ্রেপ্তার করলো, তারপরে যা এভিডেন্স সেগুলো যথাসময়ে সিবিআই হাতে তুলে দেওয়া হলো, এবং অদ্ভুতভাবে শব্দটা ব্যবহার করছি যে যা রিপোর্ট এলো সবটা সঞ্জয় রায়ের এগেনস্টই এলো, সঞ্জয় রায়ই একমাত্র। কিন্তু একা শ্যামলাল ওই গান গাহিয়ে আছে এ কথা কেউই বিশ্বাস করল না। আপনারা করছেন না, আমরা করছি না, এখনো করছেন না। কাজে এইখানে খুব পরিষ্কার কথা যে এইটা এখনো পর্যন্ত যা এভিডেন্স ওরা পেয়েছেন তার বেসিসে বলছেন, যা পাননি আমাদের কিন্তু প্রশ্ন সেটা নিয়ে, সেটা নিয়ে। এবং আমরা তো খুব নির্দিষ্টভাবে যে বিশেষ ব্যক্তিদের নাম যারা অনুপস্থিত, আমি তাদের সম্পর্কে মন্তব্য করছি না, পরে সুযোগ এলে হয়তো করবো। তাঁরা খুব পরিষ্কার, এই দুজন ডাক্তার যত না তার থেকে বেশি রাজনৈতিক কর্মী, তাদের ওই সময় পার্টিকুলারলি ওই অর্ডারে ওইখানে যাওয়া, স্বাধীনতা দিবসের ব্যাপারটা আবার বলে, এবং স্বাধীনতা দিবস কুচকাওয়াজ যেখানে হয় সেটা রেড রোড, তার সংলগ্ন সেখানে যাওয়ার বদলে আরজি করে চলে গেছে। রাস্তা ভুল করলেন না রাস্তা ভুল করানো হলো, এটা নিয়ে তো প্রশ্ন থাকবে। এবং যদি রাস্তা ভুল করেও তাহলে সেই ভুলটাকে জাস্টিফাই করার জন্য কেন? এইটাই হচ্ছে কথা। মুশকিলটা হচ্ছে যে আমরা, যেটা সজল বলেছেন, আমিও একই জায়গায় দাঁড়িয়ে, আমরা কেউ কিন্তু বলিনি যে তৃণমূল এটা করিয়েছে ইত্যাদি প্রভৃতি, আমরা বলিনি। কিন্তু সরকারি যন্ত্রর ব্যর্থতা, সরকারি যন্ত্রের অনেক গোলমাল এর পেছনে রয়েছে, সে বিষয়ে খুব স্পষ্ট কথা সরকারের পক্ষ থেকে কেউ তো জাস্টিফাই করবেন। একটা ঘটনা মৌপিয়া, আমি পরিষ্কার যেটা বুঝি, তুমি যেটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের কথা বলছো, আমি বলবো এভিডেন্সিয়াল ডায়নামিজম। তুমি একটা জিনিস ফলো করো, আমরা এই শব্দগুলো পাই মূলত যে ইনভেস্টিগেশনগুলো হয় তার উপরে। তোমার এখন প্রাথমিক রিপোর্ট, ইট ইজ প্রাইমারি, সেকেন্ডারি রিপোর্টে কি আসবে, কিন্তু একটা জিনিস সাধারণভাবে এক্সপার্টরা অনুমান করতে পারছেন যে এটা একটা গণধর্ষণের কারণ হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ যেভাবে মার্ডারটা করা হয়েছে বা যেভাবে তাকে ধর্ষণ হয়েছে, একটা পক্ষে তো বটেই। এখন এটা হচ্ছে প্রাইমারি রিপোর্ট, সেকেন্ডারি বা তার পরবর্তী ফাইনাল রিপোর্টে কি হতে পারে সেটা আমাদের পারসেপশনের বিষয়। আমরা তৃণমূল কংগ্রেস, আমি আবারও বলছি, এখানে আমরা তিনজনই একই কথা বলছি, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নয় এরকম, যুক্ত আছে এরকম কথা আমরা কেউ বলছি না। আমরা শুধু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এভিডেন্সিয়াল ডায়নামিজম যেটা বলছিলাম না, এই ডায়নামিজমটা শুরু হয় প্রত্যেকটা সকালে এমন ঘটনার মধ্যে থেকে, যেদিন দুর্দিনের সকালে। আমি বারবার যেটা বলতে চাইছি, সজল পুরো ব্যাখ্যাটাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে করছি, আমরা আলোচনাও তাই করছি। কিন্তু একটা জিনিস তো ভুলে গেলে চলবে না, যে এই ডায়নামিজমটা শুরু হয়েছে কবে? ওই পার্ক স্ট্রিট কাণ্ডে। সেই পার্ক স্ট্রিট কাণ্ডে কে কাকে বাঁচাবার কথা বলেছিলেন, এবং তার পরবর্তী যেসব স্টেটমেন্ট মন্ত্রীদের কাছ থেকে, তৃণমূল নেতাদের কাছ থেকে এসেছে, সেগুলো কোন ধারণাকে সমৃদ্ধ করে। তারপরে তুমি একের পর এক ঘটনা, আমি বিশেষ ব্যাপারে যাচ্ছি না, কামদুনি তো আছেই, তার সাথে হাঁসখালি, এই এক্সপ্লানেশনগুলো কে করেছেন? আজকে তো চাপের মুখে, আজকে জনগণের জনবিক্ষোভের চাপের মুখে আজকে তাদের ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে যে তারা তাদের ভূমিকা সিবিআই কে দিয়ে দিয়েছেন। সুতরাং আই ডোন্ট থিংক দিস ইজ এন্ড, আই ডোন্ট থিংক দিস ইজ এন্ড। মুখ্যমন্ত্রীও পরিবারের কাছে গিয়ে দেখা করে যে কথা বলেছেন, আমরা যে যদি সিবিআই, না হ্যাঁ বলুন, না আমি বলতে পারি? হ্যাঁ প্লিজ। দেখুন এই বিষয়টা কিন্তু, যে ঘটনাটা, যে অপরাধ, এটা খুব সিরিয়াস তো মানেন। অফ কোর্স এখানে আমরা প্রত্যেকেই চাই যে ধর্ষণকারী যারা আছে সারা, আমি বলিনি, আপনি বলুন তাহলে। ঠিক আছে, না আপনি বলুন, আমি বলছি শশীদি বাইরে থেকে বলছেন তো, একটা টাইম ল্যাপস হচ্ছে, প্লিজ ইন্টারাপ্ট করবেন, আমি আসবো আপনাদের কাছে। আমাদের বক্তব্য যে আমরা কোনো ডিফেন্স নিচ্ছি না, আপনারাও বলছেন না যে তৃণমূল কংগ্রেস ইত্যাদি সমস্ত বলছেন, তাই আপনারা এখানে বলছেন। যদি বা একাধ সময় আমরাও দেখছি যে তৃণমূলের পতাকাটা জ্বালানো হচ্ছে এবং অন্যান্য স্লোগানগুলো হচ্ছে, মুখ্যমন্ত্রীকে অপমান করার মতো স্লোগান ইত্যাদি হচ্ছে, কিছু কিছু ফায়দা। আমি তো অভিযানের কথা আর বন্ধের ডাকের ব্যাপারটা বললামই না, ছেড়ে আমরা ফোকাসটা রাখি, ধর্ষণ কে করেছে তাদের ধরতে হবে চরম শাস্তি। সেই জায়গায় আপনি প্রশাসনিক অর্ডার কিছু তুলে ধরছেন, সিবিআই এই অর্ডার নিশ্চয়ই পেয়েছে,
সিবিআই প্রশ্ন উত্তর খুঁজছে, সিবিআই প্রশ্নকর্তা প্রশ্নও করছেন, প্রতিনিয়ত প্লেস অফ অকারেন্স, সিন অফ ক্রাইম এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা বলতে পারেন, যাদের কাছে এই অনুমান থাকতে পারে, যারা ওখানে ছিলেন, যারা সিনে ছিলেন, প্রত্যেকেই করছেন কোয়েশ্চেন। তা এইটা তো আমাদের সময় দিতে হবে। কিন্তু আজকে যদি দেখি যে শিয়ালদা কোর্টে যখন যিনি ইতিমধ্যে ধরা পড়েছেন এই ক্রাইমের অর্থাৎ সঞ্জয় রায় যখন তোলা হচ্ছে, তখন সিবিআইয়ের পক্ষ থেকে আইও নেই, সিবিআই কাউন্সিলও নেই। তাহলে তো আমরা সত্যি সিবিআইকে বকাবকি করতে চাইছি না, কিন্তু এই ক্যালেসনেস বা হবে কেন? আজকে জাজ রীতিমতো বিরক্ত যে আপনারা কেন আসছেন না, তাহলে সিরিয়াসনেসটা কোথায়? তাহলে কি এই জায়গাটা ছেড়ে দেওয়া হচ্ছে যে চলো তৃণমূল কংগ্রেসকে বদনাম করো কিংবা দফা 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 কি সব করে এই জায়গাটাও তো ঠিক নয়। কোনো আমি এখানে শশীদি, আমি এখানে সজলদার কাছে আসব। সজলদা, এটা যখন এতটা সিরিয়াসই একটা কেস, সেখানে কি করে সিবিআই কি এটাকে লাইটলি নিচ্ছে? না, আমি বলি কেন সিবিআই এর আইনজীবী আমি বলছি বা আইও তিনি থাকবেন না? সত্যি তো এটা অ্যাপারেন্টলি আপনি যদি এটা প্রায়োরিটি নয়। না, আমি বলছি ধরুন আমি একদম প্রায়োরিটি, কিন্তু এখন প্রতিদিন রাস্তায় কোনো না কোনো মোড়ে, আপনি দুটো মোড় অন্তর একটা মোড়ে গেলে আপনি এখন দেখতে পাবেন যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে। আমি সত্যিই জানি না যে সেই কারণে তাদের পৌঁছতে ডিলেড হয়েছে। সেটা জানি বলেই আমরা সবসময় 8 ঘন্টা বা 1 ঘন্টা হাতে টাইম এক্সট্রা নিয়ে বেরোচ্ছি। এবার 8 ঘন্টা বা 1 ঘন্টা টাইম এক্সট্রা নিয়ে বেরোচ্ছি। ম্যাডাম, আপনার কাছে টাইম আছে, সিবিআই অফিসাররা তো খালি হাতে বসে নেই, তাদেরও তো আরো কাজ আছে। আমি সেটা দিয়ে কিন্তু এটা প্রায়োরিটি না। দিদি আমায় তো বলতে দিন, আমি একদম প্রায়োরিটি, এটা নিশ্চয়ই তাদের অপরাধ। কিন্তু দিদি একটা কথা বলবো, আমার খুব নির্দিষ্ট, দিদি এক মিনিট আমি নির্দিষ্ট করে বলবো, প্লিজ হাত জোড় করছি, একটু শুনুন। এটাতে অ্যাড করছি যে আপনি বলতে দেবেন তো তারপর? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার আমার এক সেকেন্ড শশীদি, আমার জানেন না দিদি, কামদুনিটা পরে আসবো। 14 বছর হয়ে গেল আমি বলি। আচ্ছা দিদি, ও দিদি আপনাকে প্রণাম। আমি প্রথম বলি দিদি শোনেন না, আমি আরে দিদি একটা কথা শুনুন না। ও দিদি, আরে আপনি বলতে দিচ্ছেন না, আপনি ডাক্তার মানুষ, আমি বলতে কি ডিফেন্ড করছি। দিদি দিদি প্লিজ বলো দাদা, দিদি আমার কথা আমি বলুন দিদি। সজলদা বলো, দিদি শুনছে। দিদি আপনি আমায় বলুন তো, কামদুনিতে 14 বছর এই 16টা পিপি পাল্টাতে হলো কেন? 10 বছর না 12 বছর? আমার সময় হিসেবটা গোলাতে পারে। আপনি বলুন তো। দাঁড়ান না দিদি, শুনেন না দিদি, শোনেন না। আপনার আমরা তো একটা সুপ্রিম কোর্ট পিটিশন করেছি কামদুনির মামলায়, হাইকোর্টে লাগলো কেন? আপনি এগুলোর উত্তর দিন। আজকে 15 মিনিট 17 মিনিট দেরি হয়েছে, নিশ্চয়ই অপরাধ, নিশ্চয়ই অপরাধ। আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন দলের মুখপাত্র হিসেবে বলছে এটা অপরাধ। কিন্তু 16টা পিপি চেঞ্জ হয়ে 10 বা 12 বছর ডেফার হওয়ার পর ফাঁসির আসামি, আপনি তো ডাক্তার, আপনি জানেন কিনা আমি জানি না, ভারতবর্ষের ইতিহাসে ফাঁসির আসামি বেকসুর আপনি যে প্রসঙ্গটা তুলছেন, ফাঁসির আসামি বেকসুর খালাস, আপনি যে প্রসঙ্গটা তুলছেন, আপনি যে প্রসঙ্গটা তুলছেন সজলদা, আপনি খুব ভালোভাবে জানেন আপনার বিধানসভাতে আইনসভাতে মুখ্যমন্ত্রী যেদিনকে আইনের বিষয় নিয়ে বলছেন তখন এই কামদুনির কথা এবং আপনি যে পিপি বদলাচ্ছে কেন, একই সময় কেন বক্তব্য রেখে দিয়েছে, অবশ্যই বলে দিয়েছে। শুনুন, ভারতবর্ষের ধর্ষণটাও ধর্ষণ, ভারতবর্ষের ধর্ষণটাও ধর্ষণ, ওটাকে লঘু করা যায় না। ভারতবর্ষে যে কোনায় ধর্ষণ হবে সেটাও গুরুত্বপূর্ণ। বলতেন ঘর জ্বালানি পর ভোলানি, তিনি তো আজকে নেই, তাই বলছি ঘটনাটা হচ্ছে ভারতবর্ষের ঘটনা, সমান শাস্তি হওয়া উচিত, সবাইকে তুলে দেওয়া উচিত। এত হালকা ভাবে বলবেন না। 27% দাঁড়িয়ে আছি, তার পেরিয়ে অভিযুক্ত ধর্ষক। আপনি সজলদা জানেন কি বলছেন? এটা তো হালকা নয়। সারা ভারতবর্ষে, তার মধ্যে পশ্চিমবাংলা বাইরে নয়, মুখ্যমন্ত্রী 27% মাত্র যারা ধর্ষকের অভিযুক্ত নয়, অভিযোগ প্রমাণ হয়ে গেছে, কনভিক্ট মাত্র 27%, তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। 27% কনভিকশন রেট,
রেপের ক্ষেত্রে বাকি 73 জন ঘুরে বেড়াচ্ছে সমাজে, রেপের প্রমাণিত কি বলছেন সজলদা? যদি ফাঁসির আসামি যদি বেকসুর খালাস হয় তাহলে নিম্ন আদালতের জাজের কেন পানিশমেন্ট হবে না? নিম্ন আদালতের জাজের কেন পানিশমেন্ট হবে না? তার জাজমেন্ট দেওয়ার অধিকার থাকা উচিত নয়। আপনি এটা বলুন সজলদা, আপনি বলুন বিলকিস বানুর যারা কনভিক্ট হয়ে যায়, আপনার গুজরাট সরকার চলে গেলেন গুজরাটে। আরে গুজরাটে যাবে, বাংলা হয়ে যান না দিদি। আরে গুজরাটে, হ্যাঁ প্রথম কথা বলছি এটা আপনার প্রপাগান্ডা, আপনি দেখাতে পারবেন না বিজেপির কোন নেতা তাদেরকে বরণ করছে, সেখানে সেদিন সুপ্রিম কোর্ট তাদের আবার ঢুকিয়ে দিয়েছে। আমি অন্য ঘটনার নিন্দা করছি, আপনি আমায় বলুন, আপনি দিদি বলুন। মৌপিয়াদি নিন্দা করে লাভ নেই, নিন্দা করে লাভ নেই, মালা পরিয়েছেন আপনারা। কে মিথ্যা কথা বলছেন? আপনি মিথ্যা কথা বলছেন, ভোর সন্ধ্যাবেলা মিথ্যা কথা বলছেন, ভোর সন্ধ্যাবেলায় মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা এক সেকেন্ড আসবো আমি, সজলদা শশীদি দুজনের কাছেই আসবো, আমি এখান থেকে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। চয়নদা বলুন। এখানে খুব পরিষ্কার ব্যাপারটা আছে, তরজা শুনে তো লাভ নেই। আর সিবিআই এর প্রতিনিধি সজল নন, সিবিআই দেরি করেছে, পরিষ্কার কথা। এখানে সিবিআই এর উপর সিবিআইকে এবার কাউকে আমরা ভগবান এখন আর ভাবতে উনি তো জ্যামের কথা বললেন জয়ন্দা, এই ব্যাপারে আমি আর বাড়তি কথা বলবো না, তাহলে আমাকে আবার এই বেরোবার সময় তাহলে আমাকে ভালো হেডফোন নিন, কাবাকে আবার বেরোবার সময় কালো গাড়িতে খুব চাপ। বিষয়টা কি জানেন তো, যেভাবে তদন্ত এগোচ্ছে এবং যেভাবে আমাদের মনে হচ্ছে কিছু উইশফুল থিঙ্কিং এর মানে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না, আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। তো মানে উইশফুল রেপ, হ্যাঁ এই জায়গাটা উইশফুল রেপ, ঠিক করে বল, উইলফুল, ওই সরি উইলফুল রেপ, হ্যাঁ উইলফুল। এই সেটার উপর দাঁড়িয়ে সেটার উপর দাঁড়িয়ে কতটুকু তদন্ত এগোবে, এটা হচ্ছে সদন্ত থেকে পরিষ্কার কথা বলছি যে এই যে সাকসেস রেটের কথা বারবার বলা হচ্ছে না, এখানটায় কিভাবে এখানে এই ময়না তদন্ত বলুন বা যেভাবে বলুন, এভিডেন্স তো ট্যাম্পারটা ডেস্ট্রয় হয়ে গেছে। এই ডেস্ট্রয়েড এভিডেন্স নিয়ে কতদূর লড়া যাবে? শশীদি লাস্ট যা প্রেস কনফারেন্স শশীদি করেছেন, মাননীয় মন্ত্রী শশীবাজার করেছেন, সবগুলোতে বলেছেন সিবিআই কে জানান। আমরা সিবিআই কে আমাদের জানাতে হবে না, সিবিআই নিজেই দেখেছে, দেখে খুব কনফিউজ হয়ে গেছে যে সমস্ত ওই ক্রাইম সিনের কথা বলছে না, ক্রাইম সিনটা বলুন তো ট্যাম্পার্ড নয়, এটা চন্দন ট্যাম্পার্ড বলে, আমি ট্যাম্পার্ড বলে না, ডিস্ট্রয় করা হয়েছে, ডেমোলিশ করা হয়েছে। এইটা সরকারের অর্ডার হয়েছে নিশ্চয়ই। আমি তো বলতেই পারবো না, এরপর এবার তো বলতেই পারবো না, রাজ্যের মন্ত্রী বলবেন এরপর আমি কোথায়? আমি বলুন একটু বলবো না, এই পরিষ্কার কথা বলছি। আপনারা বারবার বলছেন সিবিআই কে জানান, সিবিআই কে দেখে গেছে, এই সিবিআই এর পক্ষে এর পরে কতটুকু এগোতে পারবে আপনি নিজে বুঝতে পারছেন। সে কারণে আপনারা সিবিআই কে কাছে কৈফিয়ত চাইছেন। প্রথম দিন ফাঁসি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে, এই কারণে জানিয়ে রবিবারের মধ্যে ফাঁসি চাইছেন, এই কারণেই বলছেন, এই কারণেই বলছেন। এটা আপনার জায়গা, বলুন। আমি বলি আমার বক্তব্য একটাই, আপনি মৌপিয়াদি, আপনার মাধ্যমে সকলকে আমি জিজ্ঞেস করছি, বলুন কোন কেসে প্রথম দিনই সিবিআই নেমে পড়বে? প্রথম দিন একবারে সিবিআই নেমে পড়বে কোন কেসে? সিবিআই কি তখনই ডাকা হয় যখন এই কোর্টের মতো আদেশ আসে। তাহলে আপনি জানলেন কি করে? তাহলে সিবিআই যখনই ঢুকবে, যদি আপনি, ওরা বলেছে কিনা জানি না, আপনি তাদের হয়ে বলছেন, এই অজুহাত দিচ্ছেন যে সিন অফ ক্রাইম ট্যাম্পার হয়েছে, তারা বলুক সিন অফ ক্রাইম ট্যাম্পার হলেও বলছি কথায় সিবিআই কি এত অদক্ষ? তাদের দক্ষতা নিয়ে আপনি চ্যালেঞ্জ করছেন, আজকে তাদের দক্ষতা নিয়ে আপনি প্রশ্ন করছেন যে তাহলে প্রথম দিনই প্রত্যেকটি কেসে সিবিআই নেমে যাক। কোন রাজ্যে কোন পুলিশ কোন কাজ করবে না সিবিআই প্রথম দিনে, কারণ আনটেম্পার্ড স্ক্রিন। কি বলতে চয়নদা, আপনি জাস্টিস চাইছেন তো? নিশ্চয়ই জাস্টিস চাইছি, আপনারা চাইছেন না বলে প্রথম দিন সিবিআই যে কনফিউজ করে মানুষকে আপনারা ঢাকা আপনার কাছে যে তথ্য আছে, আপনার কাছে যে তথ্য আছে সেটা সিবিআইর কাছে জমা দিন। এক মিনিট শোনেন না দিদি, আমি একটু অনুরোধ করছি, আপনি দয়া করে শুনবেন।
আমি প্যানেলেও যারা আছেন তাদেরও বলছি এখন কিছু না বলতে 1 মিনিট বেশি দিদি বললে রেগে যাব কেন? না না আমি বলছি কেন রাখবেন দিদি? দিদি বললে রেগে যাব কেন? আগে সেটা বল, কেন লুজ কথা বললেন? কেন? আচ্ছা দিদি কথাটা বাদ দিয়ে দিলাম, ওটা বাদ দিয়ে দিলাম স্পিকারের মতন। আমি বলছি শশীদি বলতে পারছো না? না মমতাকে দিদি বলেছিল বলে রেগে গেছিল না, সেই জন্য বললাম। মমতাকে প্রধানমন্ত্রী দিদি বলেছিলেন না, আমি বলছি দিদি সবাই দিদিকে দিদি বলি, তুলে নিয়েছি, আমরা সকলেই দিদিকে দিদি বলি। দিদি আপনি তো একজন ডাক্তার, আপনি নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, অনেকদিন বাদে যদিও আপনি এটা নিয়ে বলছেন, আমি আপনাকে মন্ত্রী হিসেবে আরজি করে যেতেও বোধহয় আমি দেখতে পাইনি, সেটা হতে পারে আমার ভুল। হ্যাঁ আমি আপনাকে একটা প্রশ্ন করি দিদি, আপনি একজন মেয়েরও মা, দিদি উইলফুল রেপটা কেমন হয়? দিদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি আপনাকে প্রশ্ন করি, ক্রাইম সিনের এক মিনিট দিদি বলে নি, ক্রাইম সিনের ছবিতে গন্ডগোল আছে না ঠিক বলে এই যে পুলিশ, হ্যাঁ একজন মানে যেটা জয়েন্ট সিপি করেন, যেটা সিপি করেন, সেটা একজন ডিসি কে দিয়ে আপনারা করালেন, আমার তাদের কোনো আপত্তি নেই, তাদের ছবি দেখিয়ে দেখিয়ে বললেন লাল জামাটা কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, নীল জামাটা মার্ডার এক্সপার্ট, এরকম সব বিভিন্ন ব্যাখ্যা দিলেন। দিদি পরবর্তীকালে ডাক্তাররা বললো তো এটা সেটা নয়, আপনি বলুন এটা কেন হবে? আচ্ছা আপনি বলুন তো দিদি, আর টালা থানার ওসির কি হয়েছে? আপনি কি একবার পরীক্ষা করে আসুন তো, টালা থানার ওসির কি হয়েছে? হসপিটালে ভর্তি হয়ে গেল কেন? 8টা প্রাইভেট হসপিটাল নাইনি, 8খানা প্রাইভেট হসপিটাল নাইনি, সরকারি হসপিটাল যাইনি, যদি দিদি আবার পয়জন দিয়ে দেয়, মানে আপনি দিদি না, হ্যাঁ না সরকার, ও তো বলছে দেবাশিস সব নিয়ে সব আলোচনা। এক সেকেন্ড আমি সজলদা দিদি উইলফুল সজলদা কিছু সজলদা আপনার এই অভ্যাসটা ত্যাগ করতে হবে, কিছু অত্যন্ত বৃথা কথা আপনি বলেন, ঠিক আছে? এই যে লাস্টে যেটা বললেন, এক, দ্বিতীয়ত আমিও একজন ডাক্তার, আমাদের কাছে রোগী আসে, তার রাজনৈতিক পরিচয়, তার পেশাগত পরিচয় আমাদের প্রেসক্রিপশনটা প্রভাবিত করে না। সুতরাং এটা যদি সত্যি হয় যেটা যে কোনো প্রাইভেট হাসপাতাল তালা থানা দেখে না ভর্তি করা, আপনি যে অভিযোগটা করেছেন সেটা আপনি সরাসরি অভিযোগটা প্রাইভেট হাসপাতালে করবেন, কারণ আমরা ডাক্তারি চিকিৎসাটাই যে শপথ নিয়েছি এবং যে শিখেছি তাতে আমরা কিন্তু এই সমস্ত দেখি না। দুই, এবার আপনি কি উইলফুল রেপ ইত্যাদি নিয়ে যেভাবে আমি বলছি, আপনি তো বললেন টালা থানা, এটা হওয়া উচিত ছিল না, আমি ডাক্তার হিসেবে সেটাই বলছি আপনাকে, এটা হওয়া উচিত নয়, কারণ আমরা যখন রুগী দেখি তখন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড দেখি না, রুগী আমার জন্য রুগী, আরে সে তো রুগী নয়, সুতরাং প্রেসক্রিপশনে তাতে প্রভাবিত হয় না, ফুল ফিট না না না, শুনুন সজলদা সেটা ডাক্তার তিনি অসুস্থ বোধ করেছেন, এবার যদি ডাক্তাররা অসুস্থ বোধ করে অ্যাডমিশন লিখে দেয় তখন তোমরাই বলবে অকারণে অ্যাডমিশন করে। না 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 এইসব বলবেন না, কিছুই বলবো না, সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি। আপনি রেপ, আচ্ছা দিদি ছেড়ে দিন, তালা বাদ দিলাম, উইলফুল রেপ, ধর্ষণ নিয়ে, একটা মহিলা শরীর নিয়ে, একটা মহিলার সম্মান নিয়ে আপনারা এইভাবে কথা বলছেন। ঠিক ঠিক ঠিক, আরেক ডাক্তার কাকলি ঘোষ হসপিটাল বলেছেন আপনারা ডাক্তারি পাস করেছিলেন, বেটা ছেলে ডাক্তারদের কোলে বসে, এরপরে আপনি মহিলাদের কথা বলছেন, আপনার নেত্রী বলেছিলেন যে সাজানো ঘটনা, আপনার নেত্রী বলেছিলেন হাসকালীন মেয়েটা প্রেগন্যান্ট, আপনারা বলুন কথা বলবেন, কথা বলার জায়গা নেই, আপনি বি সিরিয়াস, আমি সিরিয়াস করতে চাই, আরে শুধু আমি নয় বাংলার মানুষ আজকে সিরিয়াস। আপনি ব্যর্থতা, টেকনিক্যালি প্রশ্ন এই সমস্ত দেখার জন্য সিবিআই তার ইনভেস্টিগেশন করছে। হ্যাঁ, আরেকটা সরকার সব প্রমাণ লোপাট করবে, সিবিআই হচ্ছে পিসি সরকার, তারা সব প্রমাণ বার করে আনবে। কি আপনার সরকার সমস্ত প্রমাণ লোপাট করেছে, আপনাদের ভরসা নেই সিবিআই এর উপরে, তাহলে সিবিআই অভিযান করলেন না কেন? নবান্ন অভিযান না করে ছাড়ুন না, সিবিআই অভিযান করলেন না কেন? আমি আপনাকে সিবিআই এর উপরে ভরসা নেই, সিবিআই অভিযান করুন, ক্রাইম সিনে অত লোকগুলো কেন? উত্তর দিন, দল থেকে চিঠি লিখুন, আপনারা সিবিআই কে মেমোরেন্ডাম দিন, শুনুন সিবিআই কে চিঠি দিন না,
সিবিআই অভিযান করুন না, আপনার সিবিআই এর উপর ভরসা নেই, বলুন। শশীদি আসবো, আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, হ্যাঁ, তাহলে প্রশ্ন করছেন কেন? এটা ভার্বাল ডুয়েল নয়, এটা বাস্তব ক্ষেত্রে এটা বাইনারি তৈরি না করে আলটিমেট একটা ফোকাল পয়েন্টে আমরা আসি। আমরা খুব ভালো করে জানি যে সরকারের প্রসঙ্গে আমাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করা হয়নি এবং বাস্তব ক্ষেত্রে আজকে মানুষ উত্তাল সেই প্রশ্নগুলোকে ঘিরে। আজকে ধরো সন্দীপ ঘোষ একটা ডিফাইন করবার চেষ্টা করা হচ্ছে, উনি আর্থিক কেলেঙ্কারিতে, আলটিমেটলি আর্থিক কেলেঙ্কারিটা কি একদিনে হয়েছে নাকি 9 তারিখে হয়েছে নাকি? আলটিমেটলি যদি দেখা যায় যে খুন ধর্ষণের একটা ব্যাপক ইতিহাস যেমন গত 13 বছর ধরে এই সরকার লালন পালন করেছেন বিভিন্ন স্টেটমেন্টের মধ্যে থেকে, ঠিক তেমনভাবে এনকারেজ করেছেন এবং আজকের এই ঘটনাতে সামাল দিতে পারছেন না। আর্থিক কেলেঙ্কারিটাও তো যারা করেছেন তারা তো অ্যাবেট করেছেন, ইনসাইট করেছেন, তারা তো এইখানে বাস্তব ক্ষেত্রে হেল্প করেছেন। সুতরাং এখানে কোনো, কিন্তু আমি শেষ করে নি, এখানে কোনো ডিফাইন করা যাবে না 9 থেকে 13, এই প্রত্যেকটা মিনিটকে তুমি যদি ফলো করো দেখবে কিভাবে সরকার এখানে নিজের ভূমিকা পালন করেছে। অজয়বাবু, এখানে যে এই এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ প্রবলভাবে বিভিন্ন মহল থেকে উঠে আসছে, আপনার কি মনে হয় যে সিবিআই যদি তদন্ত করে, যেহেতু প্রথম 4-5 দিন কলকাতা পুলিশের হাতেই তদন্ত ছিল এবং যে অভিযোগ করা হচ্ছে, যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, আপনার কি মনে হয় যে সিবিআই এর তদন্তে এই যদি এভিডেন্স ট্যাম্পারিং হয়ে থাকে সেগুলো কতটা ছাপ ফেলতে পারে বা কোনোভাবে সেটা রিট্রিভ করা যাবে কিনা, এই সম্পর্কে আপনি যদি একটু আলোকপাত করেন প্লিজ। যেটা হচ্ছে যে একটা কোনো ঘটনাতে ক্রিমিনাল অ্যাক্ট হয়েছে কিনা সেটার জন্য পোস্টমর্টেমটা হচ্ছে প্রাথমিক এভিডেন্স, পোস্টমর্টেমের ফাইন্ডিংটা প্রাথমিক এভিডেন্স, এবং তার সঙ্গে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। খারাপ লাগছে, আপনি কথা বলতে পারবেন, না হলে আপনি প্লিজ ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমি শুধু বলতে চাইছি যে ট্যাম্পারিং অফ দি এভিডেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল, কিন্তু যেটা পোস্টমর্টম রিপোর্টে ফাইন্ডিংসটা আছে, এভিডেন্সটা আছে, সেটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, আর এইটা তার সঙ্গে অ্যাডিশনাল এভিডেন্স। তা সেই জন্যে দুটোকেই সমানভাবে দেখতে হবে। আপনাকে ধন্যবাদ। অজয় গুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, ফরেনসিক এক্সপার্ট। আমি একটু শেষকালে দেখাই যে এরই মধ্যে আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। এবার আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে, যেখানে 3 ঘন্টা চিকিৎসা পাওয়া যায়নি বলে অভিযোগ। দুর্ঘটনায় আহত যুবককে ভর্তি করেনি হাসপাতাল, শ্রীরামপুর থেকে আরজিকরে রেফার করা হয়। পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ বলে অভিযোগ। আরজিকর কর্তৃপক্ষের তরফ থেকে এই পরামর্শ দেওয়া হয় বলে দাবি করছেন পরিবার। কি বলছেন নিহতের মা, শোনাবো। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে, আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এইরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনো দিন ভাবিনি, কোনো দিন না। ছেলেটা ছটপট করতে করতে পড়েছে, একেতে তো 2টো পা গেছে, 2টো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না, কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না, তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি বিচার চাইছে, কি বিচার চাইছে? এটা কিরকম বিচার, এটা কিরকম বিচার বলুন না আমায়। এটাও এক মায়ের কান্না। আমরা জানি যে জুনিয়র ডাক্তাররা তারা সহকর্মীকে হারিয়েছেন,
ভয়ঙ্কর শকিং, এবং তারা যে আন্দোলন করছেন তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভের সঙ্গত কারণ রয়েছে। আবার একই সঙ্গে যে অনুরোধ আমাদের তরফ থেকে থাকবে যে পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই ব্যাপারে যাতে জুনিয়র ডাক্তাররা তারাও একটু ভাবনা চিন্তা করেন। কারণ সত্যি এই চিকিৎসকদের দাবি দেওয়া, আবারও বলছি, চিকিৎসকদের ক্ষোভ বিক্ষোভ জাস্টিফাইড, দাবি দেওয়া জাস্টিফাইড। গোটা সমাজ এই চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে লড়াইটা লড়ছে, সেখানে যেন তাদের কর্মবিরতির কারণে সেই সমাজের যারা কোনো দোষে দোষী নয়, আমরা কেউ জানি না, হয়তো এই যুবক তিনি হয়তো রাত দখলের রাতে বেরিয়েছিলেন, তিনি হয়তো বিচার চাইতে বেরিয়েছিলেন, কাজে তাদের প্রতিও যেন কোনোভাবে অবিচার না হয়। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।